तेरे नाम हमने किसी से, ঠিক আছে ভাইয়া, তেরে নাম চৌদ কাইটটা গাইতে হইব। আজকে অবদূষণ আয়া পড়ছে, চৌ কাইটটা গাইতে হইব, তাই একটুখানি ডিজাইন মিজাইন করি। কি বলেন ভাই? সবার কাছ থেকে মতামত নেই। এই যে আর সৌজার ভাই আছে, ভাইয়া তেরে নাম কি হবে? চুল তো ছোট। ও, তেরে নাম হয়ে যাবো, বাস এই তো তিনজন হয়ে গেছে। ভাইয়া তেরে নাম কাটিংটা কি করা যাবে? ও, जब भी कलर की तेरा नाम দিছি 14,000 বান্দরা না আনি। সবাই কেমন আছেন ভাই? আমাদের এখান তো গরম শুরু হয়ে গেছে, দুর্দান্ত গরম, সহ্য করার মতো না। সাজু ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় ফ্রেন্ড, প্রিয় বন্ধু, প্রিয় ফ্যান ফলোয়ার, আমার তরফ থেকে অবশ্যই শুভেচ্ছা নেবেন। আমাদের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, কাকা কাকা কাকা, ধন্যবাদ। সে কাকা না, দাদু কি অবস্থা? ধন্যবাদ ভাই, ভালো। সাজু ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমার কাজল ভাই, ভাই আমি রাশিয়া, আমি চলে যাব। কেন ভাই, কেন চলে যাওয়া হবে? এত টাকা খরচ করে আইসা কাজ দিব আমি, ঠিক আছে? মস্কোতে কাজ দিয়ে দেব, চিন্তা করবেন না। অনেক টাকা ভাঙ্গি আইছেন, এই টাকা পয়সা যদি আপনি খরচা করে যান বাংলাদেশে, আপনার পরিবার ভাঙ্গা পড়ব। অতএব যেভাবে পারেন, অবৈধভাবে যেভাবে পারেন, আমি একটা কাজের সন্ধান দিয়া দেবো, ওইখানে গিয়ে কাজ করবেন, বের হইবেন না। যতদিন আছেন কাজ টাজ কইরা বাংলাদেশে চলে যাবেন, ওকে? জুবায়ের হোসেন স্বপন ভাই, আসলে মূলত রাশিয়াটা অনেক বড়, অনেক বিভাগ। হ্যাঁ, যারা বিনদেশি আছে, আমি শুধু বাংলাদেশিদের নাম নিব না, যারা বিনদেশি আছে তারা যেই বিভাগে যায় ওই অঞ্চল থেকে তারা সেনাবাহিনীতে যোগদান করে, এবং এখানে হাজার হাজার ব্যাটালিয়ন আছে। এক ব্যাটালিয়নের খবর আরেক ব্যাটালিয়ন জানে না, বুঝতে পারছেন? মানে আমি একটা উদাহরণ দা বুঝাই। ধরেন আপনি ঢাকা ব্রাঞ্চের যে পুলিশ, তারা খুলনা ব্রাঞ্চের পুলিশের খোঁজ খবর জানবে না। খুলনা ব্রাঞ্চের পুলিশ কখনো চট্টগ্রাম ব্রাঞ্চের খোঁজ খবর জানবে না। হ্যাঁ, তবে প্রত্যেকটা হেড অফিস থাকে, হেড অফিস, হেড অফিসে যারা ডিউটি করে তারা বাংলাদেশের যে কোনো বিভাগের পুলিশ হোক, তার নাম বাদ দিয়া বের করা যায় যে উনি কোন জায়গায় থাকে। তবে আমরা যে ব্যাটালিয়নে কাজ করি, হ্যাঁ, আমাদের ব্যাটালিয়নের মধ্যে বিনদেশিদের মধ্যে আমরা ছিলাম ধরেন 15 থেকে 20 জন বিনদেশিদের মধ্যে। আর এই বিনদেশিদের মধ্যে অলরেডি 10 থেকে 12 জন লোক মারা গেছে আরো 7-8 মাস আগেই, বিনদেশি। যেমন আফ্রিকান ছিল প্রায় আপনার 12-13 জন, আর নেপালি ছিল, আর বাঙালিদের মধ্যে মাত্র আমরা 2 জন ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা 2 জনই জীবিত আছি। এক ভাই বাংলাদেশে চলে গেছে, আর আমি আছি, ঠিক আছে? তো আমার ব্যাটালিয়নের মধ্যে অনেক লোক মারা গেছে যুদ্ধে, অনেক অনেক। তো মূলত অন্য বিভাগের, অন্য ব্যাটালিয়নের, অন্য কমান্ডারের লোকের খোঁজ খবর আমরা জানবো না। হ্যাঁ, এটা হচ্ছে একটা খুবই একটা মানে ব্যতিক্রম, যেটা আপনারা কখনো বাস্তবতা না দেখলে বুঝবেন না। তাদের খোঁজ খবর যেমন আমাদেরটা তারা জানে না, তাদেরটা আমরা জানি না। ওই অনেক সময় বাঙালিরা বলে কি ভাই, আপনার সহযোদ্ধা একজন মারা গেছে, আপনি জানাইলেন না। আরে ভাই, সহযোদ্ধা কিভাবে, ওরা তো আমি কখনো জীবনে চোখেই দেখি নাই, চোখেই দেখি নাই। আমার ব্যাটালিয়নের মধ্যে বললামই তো, আমরা 25 থেকে 30 জন ব্যক্তি। হ্যাঁ, আমরা হচ্ছি আপনার বহিরাগত সৈনিক, এই দেশের আমরা আর কি জন্মস্থান না, আমাদের জন্ম হয়েছে অন্য দেশে। হয় এই দেশে আমরা এখন, আমরা যারা আছি এরা সবাই সিটিজেনশিপ পাইছি সবাই। তো সেই ক্ষেত্রে আমাদের খোঁজ খবর আমরা জানো। ধরেন আমাদের ব্যাটালিয়নের মধ্যে 3টা গ্রুপ, আমাদের মোট ব্যাটালিয়নের মধ্যে আমরা মোট হচ্ছি 18+ সোলজার। আমাদের একটা ব্যাটালিয়নের 18+ সোলজার। এই 18+ সোলজারের মধ্যে আমরা 3টা ইউনিট,
3টা ইউনিট এক একজন 7 কিলোমিটার করে আমরা কাজ করি 7 কিলোমিটার। আমাদের 3টা ইউনিটের একজন কমান্ডার, আবার 3টা ইউনিটের 3জন কমান্ডার। এই 3জন কমান্ডার একজন কমান্ডারের আদেশ মানে, ঠিক আছে। আর প্রত্যেকটা আমরা 600 করে এক একটা ইউনিটে, 600 সোলজার একটা ইউনিটে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা 600 সোলজারের জন্য 7 কিলোমিটার করে আমাদের লিমিট করা। এই 7 কিলোমিটারে আমরা, হ্যাঁ, পার্শ্ববর্তী যে ইউনিট তারা আবার 7 কিলোমিটার, আবার তাদের পরে যারা আছে 7 কিলোমিটার। কিন্তু আমরা এই যে 7 কিলোমিটার সব একটাই ব্যাটালিয়ান। আর এখানে আপনার ভাইবেন না যে এই যে 3 7 21 কিলোমিটার মনে হয় অল্প একটু জায়গা, না ভাই, এই বিশাল বড় এরিয়া নিয়ে বিশাল বড় বাহিনী, বিশাল বড় ব্যাটালিয়ান কাজ করতেছে। শুধু একটা দুটা ব্যাটালিয়ান না ভাই, অনেক ব্যাটালিয়ান। এই যুদ্ধটা হইতেছে আপনার ক্রিমিয়া থেকে ডনেস্ক পর্যন্ত, এর মাঝখান দিয়ে আপনার জাফরজিয়া, তারপর আপনার হরলিপকা, ডনেস্ক, তার এরকম অনেকগুলো প্রদেশ আছে, সুনি অঞ্চল, হ্যাঁ, এই সব কিছু মিলাইয়া। তবে এগুলো এক একটা বিভাগ বিশাল বড় বড়, বুঝতে পারছেন, অনেক বড় বড়। আসলে আপনারা জানেন না, হ্যাঁ, এই জন্য আপনারা বলবেন যে সহযোদ্ধা। ওই সহযোদ্ধার কোনো হিসাব নাই। হ্যাঁ, কে কোন বিভাগ থেকে ঢুকে, ধরেন একটা মানুষ কোম্পানিতে আসে, ধরেন সে আসছে অন্য একটা বিভাগে, সে ওই বিভাগে ওই ব্যাটালিয়ান ওই মেয়রের কাছে তারা চুক্তি করে, তারপর তাদেরকে কোন জায়গায় পাঠানো হয় শুধুমাত্র ওই ব্যাটালিয়ান জানে, ওই বিভাগ জানে। সেই ক্ষেত্রে আমরা জানতে পারব না। যেরকম আমি আপনাদেরকে বলছি যে আমি কোন বিভাগে, আমি হচ্ছি রুস্তব নে ধনু, আমার বিভাগের নাম হচ্ছে রুস্তব নে ধনু। এই রুস্তব নে ধনু এই বিভাগের মধ্যে আবার ব্যাটালিয়ান আছে মনে করেন 8 থেকে 10টা, 8 থেকে 10টা। বাংলাদেশে যেমন ধরেন ছেলেমেয়েরা কৃষিকাজ করে, ব্যাংকে কাজ করে, বিজনেস করে, তারপর অনেক ব্যবসা আছে। আর এদেশের ছেলেরা সব আর্মি, পুরুষ 18 বছর হয়ে সে আর্মিতে চাকরি করবে বাধ্যতামূলক, বুঝতে পারছেন। যদি আপনি আর্মিতে চাকরি না করেন ঠিক আছে, কিছুদিনের জন্য রেস্ট করে, আবার যখন যুদ্ধ লাগে তখন আবার বাধ্যতামূলক যাইতে হইব, বুঝতে পারছেন, বাধ্যতামূলক। তো সেই ক্ষেত্রে এই দেশের প্রত্যেকটা পুরুষ যদি আপনার সেনাবাহিনীতে কাজ করতে পারে, বুঝেন যে কত বড় ব্যাটালিয়ান, কত বড় প্রশাসন, কত বড় সামরিক, তাদের সমস্ত কিছু আছে। সামরিক কুয়ারে টিকা রাখার জন্য, অর্থ সম্পদ দিয়া মেনটেন করার জন্য তাদের অনেক অর্থ সম্পদ আছে। যদি তাদের এগুলো না থাকতো তবে তারা কখনোই দাঁড়াইতে পারতো না, বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমি বারবারই বলি যে আমাকে এখনো কেউ দেখেই নাই বাঙালিদের মধ্যে, হ্যাঁ, কেউ দেখেই নেই আমার। ওই যে ফেসবুকে দেখাই, হ্যাঁ, তারা করে, এই যে আমার নামে যারা এই যে কুসংস্কার ছড়ায়, ওদেরকে আপনি বলবেন যে ভাই তোর আমি একটা কসম দিয়ে জিজ্ঞাসা করলাম, তুই কি কখনো সত্যিকারের সোহেলরে দেখছোস বাস্তবে? একটা হচ্ছে যেমন আপনারা আমরা দেখতেছেন অনলাইন প্ল্যাটফর্মে দেখতেছেন, আর একটা হচ্ছে বাস্তবে দেখা। ওরা আবার কখনো বাস্তবে দেখে নাই, ওরা বাস্তবে না দেখাই। ওই যে বাংলাদেশের মধ্যে একটা কথা আছে না, যে কেউ উপরে গেলে তারা টাইনা ধরবে। বাংলাদেশের জাতীয় খেলা তো হাডুডু। ওই যে এক হুজুর বলছে যে বাংলাদেশের খেলা হচ্ছে হাডুডু, যে আগে উঠবে তারা টাইনা ধরে নিচে না হইব। তো আমার দশাটা এরকম হয়েছে, হয়তো আমি আপনাদের ভালোবাসা পাই, হয়তো উপরে গেছি, এখন আমার সবাই টাইনা ধরছে। ভাই এখানে মূলত যে অনেকে অনেক আজে বাজে কমেন্টস করে, মন্তব্য করে, আমি তাদের বিরুদ্ধে নাম না কই। এখানে প্রত্যেকটা ব্যাংকে, প্রত্যেকটা অফিস আদালতে, প্রত্যেকটা মার্কেটে, প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা বাসা বাড়িতে একটা ডিমান্ড পেপার মানে সার্কুলার দেওয়া আছে সেনাবাহিনীতে ঢোকার জন্য। হ্যাঁ, তো প্রত্যেকটা পুরুষই যারা এই দেশে পড়ালেখা করতে, এরা কিন্তু ভাই অবশ্যই জ্ঞানী এবং অনেক অনেক ট্যালেন্ট। তারা ওই ব্যানারগুলার দেখে, ছবি তুলে গুগল ট্রান্সলেশন করে দেখে ওনারা কি বলছে, তখন করে কি ওই নাম্বার থেকে তারা আবার অনলাইনে SMS করে। অনলাইনে SMS করে কি তারা ওই তাদের সাথে যোগাযোগ করে সেনাবাহিনী থেকে ঢুকে এইটা। আর আমার বিরুদ্ধে যারা ওই যে কথা বলতেছে, ওই যে নাম কি মোহন মিয়াজি, চোর, মোবাইল চোরে দেখি এক ব্রিফিং এর মতো বলতাছে যে আমি নাকি মানুষ ওমান থেকে নিয়ে আসি। হ্যাঁ, ও বলতাছে, কিন্তু তবে এগুলা সব কিছু প্রতিহিংসা, যেটা বাস্তব। যদি প্রতিহিংসা না হয় তাহলে কইবেন যে তুই কোরআন শরীফ ধইরা সত্য করে ক। আর ও আমাকে, হ্যাঁ, কোম্পানি তো আমার দেখছে, ও আমি যখন কোম্পানিতে চাকরি করতাম তার
3 মাস না 4 মাস পরেও কোম্পানিতে জয়েন করছিল, যখন আমি কোম্পানিতে ছিলাম। তো সেই অনুযায়ী আমার খুব অল্প পাইছে সরাসরি। তবে ধরেন আপনি 3 মাসের মতন আমার পাইছে। 3 মাস পর তো আমি কোম্পানি থেকে চলে আসছি, এটা কিন্তু আমি আপনাদেরকে সবসময় জানাইছি, বুঝতে পারছেন? তো এই জায়গায় কাহিনী। তো মানুষের নামে মিথ্যা রটাইতেছে, সম্পূর্ণ মিথ্যা। আপনি যারা এখানে সেনাবাহিনীতে কাজ করে, যাদের আপনাদের পরিচিত আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, যেটা আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, জিজ্ঞাসা করবেন যে তুমি সেনাবাহিনীতে আছো কি দেখা। তারা সবাই বলবে একটাই কথা, যে ওই যে সাইনবোর্ড আছে আমরা ওগুলা দেখা তাদের সাথে গুগল ট্রান্সলেশন করে কথা বলছি, তার বিনিময়ে কই কই যাইতে হইব, তাদের কথা অনুযায়ী আমরা গেছি, পরে আমরা চান্স পাইছি। এখানে আমার হিসাব তো বহুত আলাদা, রাইট দিন ডিফারেন্স। যারা মস্কো থেকে ঢুকে, আমার এখান থেকে মস্কো বহু দূর, বহু। ওখানে কেউ আমাকে যদি ডাকেও কেউ দাওয়াত দেওয়ার জন্য, তাও তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। তাহলে আমি কিভাবে সেই ছেলেগুলার আমি ই করি? মিথ্যা কথা ভাই, এটা প্রতিহিংসা। ওই যে আমি বলছি মোবাইল চোর, আমি যে মোবাইল, আমি প্রথমের জন্য মোবাইল চোর আমি বলতাম না। মূলত বিষয় হচ্ছে আমি পরে বলছি মোবাইলটা দিয়া দিই, তো স্বীকার করছে আমার কাছে যে ওকে ভাই ঠিক আছে মোবাইলটা দিয়া দুম, ভুল করে নিয়ে পড়ছে আমি দিয়া দেবো। যেদিনকার ছেলেটা একটা ছেলের ফ্লাইট পড়ছে রাশিয়াতে, ওই দিনকেও মোবাইলটা বন্ধ করে রাখছে। এই বন্ধ করে রাখার জন্যই আমার মাথা নষ্ট হয়ে গেছে। পরে আমি বাধ্য হয়েছি, একজন আর্মি হইয়া একজন আরেকটা ছেলে আমার এনে চাকরি করে গেছে, তারে আমার ছোট করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি বাধ্য হইয়া পরে লাস্টে জনগণরা জানাইয়া দিছি। আর ওর মধ্যে কি যোগ্যতা আছে, ওর মধ্যে কি যোগ্যতা আছে আপনারা বলেন? আমি এর আগে একটা ভিডিও তৈরি করছি, ও না দেখছে যুদ্ধের ভয়াবহতা, ও না দেখছে যুদ্ধের বাস্তবতা। একজন লেবার ফার্স্ট যে রাশিয়া ইউক্রেনের ফার্স্ট বর্ডার থেকে গাড়ি লোডিং করতো, আনলোডিং করতো, ও নিজের মুখে স্বীকার করছে। হ্যাঁ, তো সে কিভাবে ফ্রন্ট সাইডের অবস্থা জানবে? কিভাবে জানবে? আমার কথা আপনারা ওই যে অনেকে অনেক কথা কমেন্টস করে, আজে বাজে কমেন্টস করে, আমি কি, হ্যাঁ এটা কিন্তু আমি সরাসরি আপনাদেরকে লাইভেই দেখাইয়া দিছি, বাস্তব দেখাইয়া দিছি, কর্মকাণ্ডে বিশ্বাসী আমি, যেটা কিনা যারা আমাকে চিনেন জানেন, তারা দেখছেন, ঠিক কিনা? সুরুজ আমিনুল ভাই, একজন সম্পর্কে না জেনে কারো প্রতি বাজে ভঙ্গিমা না করাই ভালো। না, আমি জানি তো ভাই, আমি জানি ওর ব্যাপারে, আমি জানি দেখেই ভাই আপনাকে বলছি। ওকে যান, ওকে জিজ্ঞাসা করেন যে তুই যে মিথ্যা কথাগুলো বলছস এটা কি সত্য নেই, কোরআন শরীফ হাতে দিবেন ওরে, ও তো মুসলমান, তাই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমার এনে আজে বাজে মন্তব্য করে, ঠিক আছে যাক করুক, সেটা বিষয় না। বাস্তবতা হচ্ছে, একটা কথা আছে, বৃক্ষরে জিজ্ঞাসা করে বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ উত্তর দেয় যখন আমি বড় হমু, যখন আমার ফল খাবি তখন বুঝবি আমি কি। বুঝতে পারছেন? তা আমি চুপ রয়েছি। মোহন মিয়াজি অত্যন্ত মানে অভদ্র একটা ছেলে, ওর কাছে আপনি একবার ট্রাই করে দেখবেন, ওর আপনি একটা ফোন দিবেন, ওর ব্যাপারে একটুখানি কথা কইবেন, প্রশ্ন করবেন, আপনার সাথে সাথে আপনার মা বাপ তুই বকা দিব, মা বাপ তুই বকা দিব। আপনার এই মা বাপ তুই বকা দিলে কি আপনি সহ্য করবেন? আজম মুন্না, আপনি যে SMS-টা করছেন আজম মুন্না 001, হ্যাঁ আপনার তো সব হচ্ছেন ওই মোহন মিয়াজির ব্যক্তি, ঠিক কিনা? কিন্তু যে আবার ভিডিও দেখতেছেন, আমি কিছু কই না, SMS করবেন কিছু কমো না, কিন্তু কথা হচ্ছে কেউ যদি বলে আপনার কানটা চিড়ে নিয়ে গেছে, তখন কি চিড়ের পিছনে দৌড়াইবেন? না আগে দেখবেন হাতের মধ্যে কান ধরে দেখবেন কানটা জায়গা মতন আছে কিনা। শোনেন, যদি আপনার সেন্স থাকে, বুদ্ধি থাকে, একটা কথা চিন্তা করবেন যে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সেনাবাহিনীর কাজের ভয়াবহতা সম্পর্কে জানাই, ভয়াবহতা সম্পর্কে বলি, ভয়াবহতা সম্পর্কে ভিডিও করে দেখাই, আবার ভিডিওর শুরুতে এবং শেষে বইলা দিই যে কেউ যাতে সেনাবাহিনীতে যোগ না দেয়, যোগ দিলে তারা ডাইরেক্ট মারা যাইব। এটি কিন্তু আমি 1 বছর যাবৎ কই আইতেছি, 1টা বছর যাবৎ কই আইতেছি, তারপরেও মানুষ ঢুকে ঢুকে মারা যাইতেছে। তবে সেখানে আমার ব্যাপারে যে আজে বাজে কথা হইতেছে, হ্যাঁ, তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন? আপনি তো নিজেও দেখবেন যে সোহেল ভাই কি করেন। সোহেল ভাই সবসময় মানুষকে সতর্ক করে, কেউ এই যুদ্ধে আসবেন না। আপনারা একটা লোক দেখান, যে লোকটা বলবে যে আমি তারা সেনাবাহিনীতে নিয়ে গেছি, তারপর যে তারা কি মাধ্যমে নিছে, কিভাবে নিছে, কোন প্রমাণ আছে আমার দেখা। এটি তো জাস্ট প্রতিহিংসা শিকার, আমার নামে মিথ্যা কথা হইতেছে। ও যে ওদের বিরুদ্ধে কথা হয়েছি, এখন আমার বিরুদ্ধে কথা হইতেছে। স্বাভাবিক, আমি আপনার একটা গালি দিলে আপনি আমার একটা গালি দিবেন।
যদি আমি আপনার একটা গালি দেই, আপনি কি আমার চুমা দিবেন? অবশ্যই ব্যাক করে একটা গালি দিবেন, কিন্তু আমি কিন্তু ওর কিছু কই নাই। ও আমার আজে বাজে গালি করতেছে, এই যে কতগুলা লোক আজে বাজে কমেন্টস করতেছে, আমি কি তাদের কোনো বকা দিছি? এটা আমার ভদ্রতা, এটা আমার নৈতিকতা, এটা হচ্ছে আমার নৈতিকতা, তাই তাদের কিছু বলি না। আমার কিছু কমেন্টসে গিয়ে দেখবেন, পয়রা দেখবেন, যারা আমাকে আজে বাজে কথা বলে আমি তাদেরকে ধন্যবাদ দিয়া শান্ত করার চেষ্টা করি। ওইটাও আমার নৈতিকতা, সততা, ভদ্রতা। আমি বিশ্বাস করি আমাকে যে কোনো মানুষ কমেন্টস করার যোগ্যতা রাখে, সে তার ব্যক্তিগতভাবে। কিন্তু সেই ক্ষেত্রে মানুষ যদি উল্টা পাল্টা কমেন্টস করে, হ্যাঁ, আমি কি করতে পারি? কোন মানুষ কি এক মায়ের এক সন্তান? কোটি কোটি মায়ের কোটি কোটি সন্তান, সবার মন তো আর এক না। সৌরভ খান, ওর মতন চোরের সাথে আমি এক জায়গায় বসে লাইভে কথা বলুন, প্রশ্নই আসে না। আপনি অন্য একটা মানুষ নিয়ে আসেন, আমি তার সাথে কথা বলুন, আমি তার সাথে কথা বলবো, কিন্তু ওর মতন লোকের সাথে না। ও প্রতিনিয়ত কিছু কিছু গ্রুপের মাধ্যমে, হ্যাঁ, আমার আজে বাজে গালি গালাজ করে, মিডিয়াতে গিয়ে প্রমাণ ছাড়া কথা বলে। বুঝতে পারছেন? মৃত্যুক। ভাই, রাশিয়াতে ওভার চালালে ডেলি কত টাকা ইনকাম করা যাবে? রাশিয়াতে ইউবার তো নাই ভাই, ইউবারের মতন একটা অ্যাপ আছে ইয়ানডেক্স। সেই ক্ষেত্রে আপনার ভাষা জানতে হবে, আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। যদি আপনি দেশের নাগরিক হতে পারেন তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স পাইবেন। আর আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে বাংলাদেশের, আপনি 1 বছর গাড়ি চালাতে পারবেন, কিন্তু ভাড়া মারতে পারবেন না। বুঝতে পারছেন? শাহাদাত হোসেন, বাংলাদেশে আসবি না তো, যে আসবি না এই কথাটা দ্বারা তো বেয়াদবি বোঝায়। এমনি জাহেদুল ইসলাম ভাই, ধন্যবাদ। আব্দুল্লাহ ফাহিম ভাইয়া, এগ্রিকালচার ভিসা কেমন? এগ্রিকালচার ভিসাটা বেটার ভাইয়া। যদি আপনি এগ্রিকালচার ভিসা আসেন, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র শীতের সময় আপনি কষ্ট করবেন। আর এখানে শীতের সময় তারা বেশি কাজ করায় না। শীতের সময় তো কোনো ফসলই হয় না, শীতের সময় বরফ পইরা আপনার এই পর্যন্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা বেশিরভাগই ছুটি পাইবেন। যদি কেউ পারেন, আপনারা রাশিয়াতে এগ্রিকালচার ভিসা আসতে পারেন, নিঃসন্দেহে বেটার হবে। হ্যাঁ, ওই সময় অবশ্য রাশিয়ান কোম্পানিগুলো খারাপ, টাকা পয়সা কম দেয়, ঠিক আছে, বেতন কম দেয়। যখন দেখবেন কোনো ফসলের কোনো কাজ নাই, তখন হবে না। সেই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম 4 মাস, এই 4 মাস আপনি চাইলে ছুটিও কাটাইতে পারবেন। ঠিক আছে, এগ্রিকালচার বিষয় ভাই অনেক ভালো। কেউ যদি আপনাকে বলে যে ডেলিভারির কাজ রাশিয়াতে, এটা কখনোই বিশ্বাস করবেন না। এর কারণ কি ভাই? ডেলিভারির কাজ আপনার কি দা ডেলিভারি দিবেন? গাড়ি দিয়া? ওই দেশটা অনেক হাট ভাই, অনেক হাট। সুন্দরবন ফরেস্ট, জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। এগ্রিকালচার ভিসা কেমন ভাইয়া? এই যে বইবা দিছি তো ভাই, এগ্রিকালচার ভিসা। আজম মুন্না ভাই, ভাই এখন আমাদের আর ওই যে যুদ্ধ করতে হয় না, আমরা 1.5 বছর যুদ্ধ করছি, এখন আমরা একটু উপরে লেভেলে। সূর্য আমিনুল ভাই, ধন্যবাদ ভাই। সবচেয়ে বড় কথা কি, আমি দোষ করি নাই, আমি কোনো দোষের স্বীকার করি না, ঠিক আছে, অন্যায়ের স্বীকার করি না। যদি অন্যায়ের স্বীকার করতাম তাহলে ভিডিওর মধ্যে কখনো না শব্দটা করতাম না। সবসময় মানুষকে আমি সতর্ক করি। কতগুলো আছে উড়া দুরা, মানে একই SMS বারবার করতেছে। করেন ভাই, আপনি করেন, আমি আপনি কিছু কমনা করেন। সুন্দরবন ফরেস্ট ভাই, ইনশাল্লাহ অফুরন্ত ভালোবাসা থাকবে। বাংলাদেশে আসলে আপনাদের সাথে অবশ্যই দেখা করব। সুমন সর্দার,
কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমিও একজন সর্দার বংশের মানুষ। রাশিয়া কি কাউকে জোর করে যুদ্ধ তো দেয়? এটা আমি এরকম পাই নাই। আর আপনার যদি কোনো পরিচিত লোক থেকে থাকে এখানে, তাদের কাছে জিজ্ঞাসা করেন, এটা পাইবেন না কখনোই। আব্দুল্লাহ বিগুম, ধন্যবাদ। ব্যর্থহীন জীবন আমার ভাই, আমি আপনার জানাই দিছি, যদি আপনার কোনো ব্যক্তি থাকে রাশিয়াতে, তাদেরকে ফোন করে বলেন। এখানে সব জায়গায় সার্কুলার, হ্যাঁ, ভিডিও, রাস্তা রাস্তায় ভিডিও, বিভিন্ন অফিস আদালতে তারা ওইভাবে সার্কুলার দেখে সেনাবাহিনীতে যায়। জয় আহমেদ, শুনেন? জি ভাই বলেন, আমি শুনতাছি। সজীব হোসেন, ধন্যবাদ। মাদারপুর থেকে বলছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনার ফোন নাম্বারটা দেন ভাইয়া। আমি যদি ফোন নাম্বারটা দিই, আমি ঘুমাইতে পারো কন? হ্যাঁ, যদি আপনার মানে বেশি প্রয়োজন হয়, আপনি আমাকে মেল করবেন। হ্যাঁ, মেল করবেন বা আমাকে ইসের মধ্যে SMS করবেন। আমি সবচেয়ে বেশি রেসপেক্ট করি যারা আমার ওই যে কোনো ছবি বা যে কোনো একটা পোস্টের মধ্যে SMS করে, আমি তাদেরকে দেখি। আর এই যে লাইভে যতই আপনি SMS করেন, এগুলো আর কি সম্ভব না। একবারে লাইভ একবারই। বড় ভাই কেমন আছেন? মুন্সি হিমেল, ধন্যবাদ ভাইয়া, অনেক ভালো আছি। এসকে শাহাদাত হোসেন বলেন, মাদারপুর থেকে বলছি ভাইয়া, দোয়া রইল, ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার অনুপ্রেরণা। তুমি যে নামটা দিয়েছ, নামটা তো আমি বুঝতে পারিনি। ও, ওটা তেরে নাম, ওই যে চুলটারে তেরে নাম করছি ভাই, বুঝছেন? মজা, মানুষের মধ্যে অনেক সময় মজা, আনন্দ, ভালোবাসা থাকে, সেই অনুযায়ী। ভাই আপনার জন্য 1000 ফুলের শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। মাদারীপুর থেকে দেখতেছেন। আসলে মাদারীপুর হচ্ছে আমার পিতৃভূমি, আমার পিতৃভূমি, কিন্তু আমার জন্মভূমি না। আমার জন্মভূমি হচ্ছে গ্যান্ডারিয়া, ঢাকা জুরাইন গ্যান্ডারিয়া। আর আমার পিতৃভূমি হচ্ছে মাদারীপুর। তো দুইটাই আমার কাছে অনেক আপন। পুরো বাংলাদেশটাই আমার কাছে অত্যন্ত প্রিয়, আমার গর্বের। যদি বাংলাদেশটা না হইতো, কখনো কি আমার বাংলাদেশের পাসপোর্ট হইতো? তাই বাংলাদেশ আমার জন্য অনেক গর্বের। যদি কখনো বাংলাদেশের জন্য জীবন বিসর্জন দিতে পারি, ওই দিনকে নিজের ধন্য মনে করুন। যে আম পাতা জোড়া জোড়া, কমেন্ট হবে ওরা ধরা। ধন্যবাদ ভাই। ভাই আপনারা একটু, যদি কেউ আমাকে ভালোবাসেন, এখানে 2-4 জন আছে মোহন মিয়াজের অনুসারী, এদেরকে একটুখানি দোলাই করে দিয়েন। হ্যাঁ, জি জি ভাই, আমি বোয়া আর্মি, আমি আপনার কথা মাইনা নিলাম। যান, যদি আপনি যেটা মনে করেন আমি ওইটাই। আমার এত কিছু দেখার পরও যেহেতু আপনার বিবেকের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আইছে, তাহলে আমি আপনার অনুভূতি নষ্ট করতে চাই না ভাই। এসকে রিফাত ভাই, আমি রাশিয়া আছি, অনেক ঠান্ডা রাশিয়া। জি ভাই, অনেক ঠান্ডা, অত্যন্ত। ভাই নতুন যুদ্ধের ভিডিও দেন না কেন? ওইটা আমার জন্য ভাই অনেক রিস্ক, অনেক ক্ষতিপূরণ, অনেক ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের কিছু লোক আছে, হ্যাঁ, ওই যে উজুকে একটা শব্দ আছে না, ওরকম। আরে বেটা, তোরা বাস্তবতা দিকে কান দে, আমার ভিডিও দেখ। তখন তো জ্ঞান অর্জন হয় নাই, শুধু ফেসবুক চালানোর মতন ক্ষমতা হয়েছে। জ্ঞান অর্জন কর। যে লোকটা ভিডিওতে আমাদেরকে কি বলে, সবসময় আমাদেরকে কি নিষেধ করে, তারপর তোর মাথার মধ্যে যদি নষ্ট কোনো কিছু থাইকা থাকে, তখন আবার SMS করিস। সূর্য আমিনুল ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। বাংলাদেশে খুব তাড়াতাড়ি আসবে ভাই, খুব তাড়াতাড়ি, আপনাদের দোয়া। এক ভাই আমাকে 10টি স্টার সেন্ড করছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যখন বাংলাদেশে আসবো, অবশ্যই অবশ্যই আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। কিছু কিছু লোক আছে, তারা আজে বাজে
SMS করতেছে, কোনো কাম কাজ নাই মনে হয় গো, বাদাই মা এগুলা এগুলা বাদাই মা দেখা SMS করতেছে, মানে নেগেটিভ নিয়ে SMS করে। বাদাই মা তোরা নেগেটিভ না নিয়া তোরা সত্য নিয়ে থাক। শামিমা আক্তার ভাইয়া আপনার সাহায্যের অপেক্ষায় রইলাম, কিন্তু আমি শামিমা আক্তার আপনি তো খুবই ইন্টেলিজেন্ট বোধাই মানুষ। আপনারা সাহায্যের অপেক্ষা রয়েছেন, সমস্যা নেই। আপনার কাছে যদি সাহায্য আমার প্রয়োজন হয় অবশ্যই জানাইবেন, আমি প্রস্তুত। কি খবর ভাই? জি ভাই ভালো ভাই, আমি নীলফামারী থেকে, আমার নাম আমানুল্লাহ ভাই, আমি রাশিয়ার আর্মিতে যেতে চাই। ও বাবা, এত সাহস করা ভালো না ভাই, সাহস রাখা ভালো কিন্তু করা ভালো না। অ্যালেক্স রিয়াজুল হাই, সুন্দরবন ফরেস্ট, দেখা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখা হবে। ভাই আপনার ঠান্ডা লাগছে কিনা? না ভাই ঠান্ডা লাগে, দেখেন একবারে, দেখছেন একবারে পাতলা। ভাই ভিডিও নুরনবী স্বাধীন ভাই, ডিউটি কখন কই? ডিউটি এখন অফিসে করি। প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা একটা কাজ হয়, আগে তার ভয়াবহতা অর্জন করতে হয়, আগে তার যোগ্যতা অর্জন করতে হয়, তখন সেই মানুষটা একটা যথাযথ জায়গায় গিয়া বসে। আমার অবস্থাটা এরকম ভাই, গর্ব করতে পারেন। সুন্দরবন ফরেস্ট, অসংখ্য ধন্যবাদ আপনার এই মন্তব্য করার জন্য। সুমন সরকার, নীলফামারীতে আসবো কিন্তু ভাই। ইমাম হোসেন, মাদারপুর আমার শ্বশুর বাড়ি ভাই। ওকে ধন্যবাদ। এমডি মকলিসুর রহমান, বাংলাদেশ থেকে, অসংখ্য ধন্যবাদ। তুমি বাড়ি কবে আসবে? আমি তো একটা সার্কুলার দিছি ভাইয়া, খুব দ্রুত, খুব দ্রুত। এই ছেলে তুমি কি করো? কাজ নাই? ওই মোহন মিয়াজি ওই চোরের নিউজ হই না, মিথ্যা কথা লাভ নাই। তুমি তোমার নিজের কাজ করো। ওই চোরে যে নিউজের মধ্যে আজে বাজে মিথ্যা কথা কইছে, তো আমার ওই সঙ্গী ভাই বলতেছে এটা ছেড়া একবার মিথ্যুক। ভাই আপনার নতুন যুদ্ধের ভিডিও অপেক্ষা আছে। আপনারা কি চান আমি আবার যুদ্ধে যাই? যুদ্ধ একটা মরণ খেলা। হ্যাঁ, এখন আমি আমার যেই পজিশনে আছি এখানের থেকে অনেক ভালো আছি। যদি আপনারা চান যাবো, কোনো সমস্যা নেই, শুধু আপনাদের মতামত। আজম ভাই আপনি ঠিক বলছেন, যে ভাইরাল হওয়ার জন্য বলেছিল, একদম সত্য। ওর একটা আমার কাছে একটা ভিডিও আছে, অডিও রেকর্ড আছে। আমি খুব দ্রুত ওর ছবি দিয়া ছাড়ুম না, কারণ ছবি দিয়া ছাড়লে ও আবার সুযোগ করে নিব আমার বিরুদ্ধে। তবে ওর একটা ছবি আমি স্ক্যানিং করে আনবো, যেটা ও করতে পারবো না। তখন ওর বয়সটা শোনামো, যে মোহন মিয়াজি নিজেই আমাকে নিয়ে মিথ্যা রটাইছে, এই কারণেই ভাইরাল হওয়ার জন্য। ও নিজে স্বীকার করছে ভাই আপনার নিয়ে একটা মিথ্যা কথা বললেই ওই মানুষ ভাইরাল। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, ও যখন ছিল 16,000 17,000 ফ্যান ফলোয়ার, ও শুধু আমার একটা মিথ্যা কথা কইয়া 1 লক্ষ ফ্যান ফলোয়ার পাইছে। বাড়ির ধারে আপনি মনে করেন 1 লক্ষ। তো এখনো সে মিথ্যা কথা বইলেই আসতেছে, সমস্যা নাই। ওই যে একটা কথা বলছি, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ বলে ফল খাও, ফল খাওয়ার পর কইবা আমি কি। দরকার নাই প্রিয় ভাই, আপনার জন্য শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই, কলকাতা আমি অবশ্যই আসবো। ইন্ডিয়া তো আমার অনেক ঘোরার ইচ্ছে, এখানে অনেক ইন্ডিয়ান ভাই আছে, তাদের সাথে আমি কথা মতো যোগাযোগ করি। তারা আমাকে অনেক ইনভাইট করে যে ভাইয়া তুমি যদি বাংলাদেশে যাও অবশ্যই আমাদের এখানে যাইবা। তবে আমাকে খুব তাড়াতাড়ি সৌদি আরব প্রবাসী যারা আছে তারা দেখতে পাইব খুব তাড়াতাড়ি। কারণ আমি বাংলাদেশে যাওয়ার আগে সর্বপ্রথম যেমন সৌদি আরবে, ওইখান থেকে আমি ওমরা কইরা, হ্যাঁ ওইখান থেকে আবার আসব রাশিয়াতে, তারপর আবার যাবো বাংলাদেশে। খুব দ্রুত সৌদি আরববাসীরা আমাকে দেখবে। ওখানে আমি 14টা বছর পার করছি, 14 বছর, বাড়ির ধারে না।
রিফাত মাহমুদ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি বুঝতে পারছেন, কিন্তু যারা আজে বাজে কমেন্টস করে তাদের বোঝার মতন জ্ঞান হয় নাই। ভাইয়া রাশিয়া আঙ্গুর বাগানের কাজ কেমন প্লিজ, আর আঙ্গুর চাষ কোন শহরে হয়? ভাইয়া আঙ্গুর অনেক চাষ হয় আমাদের এখানেও, ঠিক আছে, এখানেও আমাদের হয়। এটা জায়গাটার নাম হচ্ছে ভাইয়া, ওই জায়গাটার নাম কি জানি, এই যে আঙ্গুর হয় প্রচুর, দেশ ওই যে মোটুটা যে থাকে, ও ক্রাসনোদার। হ্যাঁ, ক্রাসনাদার নামে একটা অঞ্চল আছে আমাদের এই শহরে, রোস্তভ নে ধনু, এই শহর থেকে আপনার প্রায় 4 থেকে 6 ঘন্টা আগে যাইতে, ওখানে প্রচুর আঙ্গুর বাগান হয়। হ্যাঁ, আঙ্গুর বাগানের কাজে আপনি আসতে পারেন, ওইখানে যদি আপনি ফ্রি ভিসা থেকে কাজ করতে পারেন, তো প্রতি মাসে আপনি খাইয়া লইয়া 1.5 লক্ষ টাকা পাঠাতে পারবেন, থাকা খাওয়া নিয়া, এর বেশি পাঠাতে পারবেন। আমি একটা সর্বনিম্ন একটা র্যাঙ্ক বলছি আপনাকে। আর আঙ্গুর বাগানে কিন্তু আবার মাস কাম থাকে না, 2 থেকে 3 মাস কাজ থাকে। হ্যাঁ, 2 থেকে 3 মাস কাজ থাকে না। আবার যাদের আঙ্গুর বাগান আছে তাদের আবার পাশাপাশি আপনার যে কমলার বাগান আছে, মালটার বাগান আছে, তখন তারা ওইখানে নিয়ে কাজ করে। ভালো, গুড আইডিয়া, আসতে পারেন। সাকিব শেখ, অবশ্যই গোপালগঞ্জ আসবো ভাই, গোপালগঞ্জের মানুষরাই তো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, তাই না? বাংলাদেশ উন্নয়নের দিক থেকে গোপালগঞ্জ অনেক উন্নত। তাপস দে, রাশিয়া গাল কেমন? ওই যে আইলেই বুঝতে পারবেন, পকেটে টাকা থাকবো না, এই আর কি। ইউক্রেন আর্মিতে আসি, ফ্রন্টে আসেন, দেখা হবে। ও বাবা, তো ভাই অনেক ভালো হয়েছে। এখন আপনাদেরই ফ্রন্টে থাকতে হবে ভাই, আমাদের না। আমাদের জায়গায় আসেন, তখন এখানে দেখা হবে, ঠিক আছে? রাশিয়ান গার্ল কেমন দেখতে? এক কথায় অমায়িক। 2-3টা মডেলিং ছবি দিব না, ঠিক আছে, আপনাদের জন্য। ফেসবুক পেজে গিয়া দেখবেন, এটা আমার মেন মানে আইডি, ঠিক আছে? তাই এখানে আমি শুধুমাত্র মানে সবচেয়ে ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। রাশিয়ান মেয়েগুলি পোশাক আশাকের দিক থেকে একবার উচ্ছৃঙ্খল। হ্যাঁ, এটা আসলে বাংলাদেশের মানুষরা পছন্দ করবে না। ওরা উচ্ছৃঙ্খল, এই যে গরম পড়ছে, ওরা মনে করেন নিচে একটা ছোট প্যান্ট পরবো আর উপরে শুধু এটা ঢাকা রাখবো খালি, এই। ভাই কবে থেকে রাশিয়াতে আছেন? যতদিন যাবত আপনারা আমাকে ভিডিওতে দেখেন, তার 1 বছর আগে থেকে। ভাই দেশে আসবেন কয় মাস পর? ভাই খুব দ্রুত আসবো, আগে যখন আপনারা আমাকে দেখবেন সৌদি আরবে, তারপর জানতে পারবেন। সুন্দরবন ফরেন্স, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার। ভালো করে আর মুখের দিকে একটু তাকায় দেখেন, FX তাওহিদ ভাই, একটু ভালো করে দেখবেন, ভালো মতন দেখবেন, এগুলা আগে চোখ দিয়া দেখবেন। মানুষের মুখের কথা আপনার বিশ্বাস করার কোনো দরকার নাই, বাস্তব ওর মুখের দিকে তাকায় দেখবেন কি। ভাই দেশে আসার প্ল্যান আছে? আমি সার্কুলার দিয়া দিছি ভাই, অবশ্যই। সাইফুল ইসলাম, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ওকে ভাইয়া, সিরাজগঞ্জ আসবো। এক ছোট ভাই আছে আমার। ভাই আপনি কোন জেলার একটু বলবেন? যেহেতু আপনি আমার একজন ফ্যান ফলোয়ার, আপনার যে কোনো ফ্যান ফলোয়ার হয়ে আমার যারা ঘনিষ্ঠ, তাদের একটা চিহ্ন থাকে আমার কাছে। আমি হচ্ছে গিয়ে মাদারীপুরের বাসিন্দা, আমার পিতৃভূমি মাদারীপুরে, আমার জন্মভূমি হচ্ছে ঢাকা গেন্ডারিয়া। কিশোরগঞ্জ অবশ্যই আসবো, অবশ্যই। ভাই কিশোরগঞ্জ আসবেন, ঠিক আছে ভাইয়া, যদি আপনারা আমার জন্য দোয়া করেন আমি অবশ্যই আসবো। ভাই দেশে আসার প্ল্যান আছে? জি ভাই আছে। আমার দেশে যদি আমি না আসি হবে, কিন্তু যখন বাংলাদেশে যামু, তখন তো ভাই কতগুলো আজে বাজে লোক বসে আছে। সমস্যা নাই, মৃত্যুরে ডরাই না, শুধু আটকেই তো রাখবো, আর কি করতে পারবো। আব্দুল্লাহ ফাহিম, রাশিয়ান মেয়েরা বাঙালি ছেলেদেরকে অনেক পছন্দ করে।
খালি বাসা জানলে দেখবেন পরের দিন ডেট, ওই মারার ডেট না, ডেটিং। রাশিয়া যেতে কেমন খরচা ভাই, এটা আসলে কোম্পানি জানে, এজেন্সি জানে। সুন্দরবন ফরেস্ট 1000 ইনভাইট করে দিলাম প্রিয় ভাই, এটা আমার জন্য অনেক অনেক মানে সম্মানের। যারা আমাকে ভালোবাসে, যারা ইনভাইট পাঠায় দেয়, এর চেয়ে বড় আর কি হইতে পারে। ভাই আমি মুরাদপুর অনেক দিন ছিলাম। মুরাদপুর কোন জায়গায় আপনার বাসা ছিল? মুরাদপুর আপনি স্কুলের সামনে গিয়ে আমার নামটা নিবেন, দেখবেন চিনবে সবাই। ওইখানে আমার জন্মস্থান, বেড়ে ওঠা, খেলাধুলা, শিক্ষা জীবন। মেট্রিক পরীক্ষা পাশও করছেন মুরাদপুর থেকে। ভাই কিশোরগঞ্জে আমাদের নরসিংদী কি অপরাধ করছে? ভাইয়া নরসিংদী হয়েই তো আমি কিশোরগঞ্জে যাবো, তাই না? তখন আগে আপনাদের সাথে দেখা করুন, আপনারা আমার সাথে এক হইবেন, তারপরে যাবো নরসিংদী, এই যে কিশোরগঞ্জ। আর মূলত আমার নিজেরও একটা বাড়ি আছে কিশোরগঞ্জ, আমার নিজের একটা বাড়ি আছে কিশোরগঞ্জ, কুশাখালী জায়গার নাম, শাখার মসজিদের খুব কাছাকাছি। মোহাম্মদ ইসলাম ভাই, ওখানে মুসলমান কি পরিমাণ? পুরো রাশিয়ার মধ্যে রাশিয়ানরা আছে 15% মুসলমান, তবে আজান হয় না। আমরা মোবাইলের টাইম ধরে নামাজ পড়ি। অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে SMS মন্তব্য করার জন্য। যাতে আল্লাহ আমাকে হেফাজত করে, এই দোয়াই করবেন। বাংলাদেশে এসে কি সেনাবাহিনীতে যোগদান করবেন? কেন ভাই? বাংলাদেশের সেনাবাহিনী চাইতে কি আমার এই পোশাকটার মূল্য কি কোনো অংশে কম? শুধু এতটুকু আপনারা কন, আমি এমন একটা দেশের সেনাবাহিনী যে দেশের রাষ্ট্রদূতের লগে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে কথা বলতে সাহস পায় না। বাংলাদেশের যত প্রশাসন বলেন, এই সবার মাথা হচ্ছে কি প্রধানমন্ত্রী, তাই না? প্রেসিডেন্ট। আর এমন একটা দেশে আল্লাহ তাআলা আমাকে সেনাবাহিনী হিসেবে গঠন করছে যে দেশের রাষ্ট্রদূতের লগে প্রধানমন্ত্রী কথা হইতে পারে না। তারপরও যদি বাংলাদেশের মানুষ আমাকে ওরকম পর্যায়ে নিয়ে যায়, আপনাদের সাথে হয়তো বা কাজ করতে পারি। জি ভাই, কুড়িগ্রাম আসবো অবশ্যই। মোহাম্মদ মুশফিক ভাই, ওকে। আব্দুল্লাহ ফাহিম ভাইয়া, রাশিয়ার মেয়ে পটাইতে পারবো প্লিজ বলে। এই আপনার পড়াইতেইব না, ওরা আপনারা পড়ায় নিব। আজান না হওয়ার কারণ কি ভাইয়া? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান কাফেরের রাষ্ট্র। এখানে টাং টাং টাং, ওই যে খ্রিস্টানদের যে গির্জার শব্দ পাইবেন, কিন্তু মসজিদের শব্দ পাইবেন না। হ্যাঁ, মসজিদ রাশিয়ান সরকার দিছে, এখন সব বিভাগে সব জেলার মধ্যে মসজিদ দিছে, কারণ বেশিরভাগই এখানে আছে মুসলিম আছে, তাদের নামাজের জন্য আর কি আস্তে আস্তে তারা কাজ করতেছে। তবে আজান হয় না, নামাজ হয়, কোনো সমস্যা করে না তারা। তারা আর কি মুসলিমদেরকে সম্মান করে, ভালোবাসে, এতটুকুই। FX তাওহীদ ভাই, আমি যুদ্ধে আসছি, আমি একাই, ওদের সাথে আমার কোনো রিলেশন নাই। এখন যে উপরে উঠছি, তাই না ধরছে ওরা আমারে, সমস্যা নাই ভাইয়া। প্রত্যেকটা দেশের এম্বাসির কাজ সেটা না, প্রোটোকল দেওয়া না। এম্বাসির কাজ হচ্ছে তার দেশে যদি কোনো মানুষ যায়, তাদের ভিসা প্রসেসিং করে দিবে, রাষ্ট্রীয়ভাবে দেশের স্বার্থে তারা কাজ করবে। হ্যাঁ, যদি আমাকে নিয়ে তারা কোনো নৈরাজ্যকর তৈরি করে, তখন যেহেতু আমি তার দেশের নাগরিক, আমি এম্বাসিতে আবেদন করলে তারা অ্যাকশন নিবে, এইটাই। আমি বাংলাদেশের নাগরিক, অন্য দেশে গিয়ে যদি আমি বাংলাদেশের নাগরিক পরিচয় দিই, বাংলাদেশের লোকেরা, এম্বাসিরা মাথা কামাইব না, উল্টা বকাবাজি করবো। রাশিয়ান নাগরিক হওয়ার পর থেকে অন্য কোনো দেশে যদি আমার অ্যাটাক করে, স্বয়ং রাশিয়ান সরকার, এম্বাসি লোকেরা তো সরকারি লোক, তারা এটার প্রতিবাদ করবে।
রাশিয়ার অনেকে ধৈর্য নিয়ে গেছেন, ওকে হোক, সমস্যা নাই। ও আমি মারা গেছি এটা দেখছেন, ওটা মিথ্যা নিউজ, কত মিথ্যা নিউজ বের করে মানুষ, মিথ্যা নিউজের শেষ নাই ভাই, শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা, মিথ্যে বড় জীবন। ওই যে ভাই বলতেছে এটাই বাংলাদেশ, মিথ্যে নিয়ে থাকবে স্বাভাবিক। আচ্ছা ভাইয়া, অনেকক্ষণ তো আড্ডা উড্ডা মারলাম, এখন আপনার কাছে বিদায় নেই, যখন এই সুযোগ পাই আবার চলে আসুন, ঠিক আছে? বাই বাই।